নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। গতকাল আমি ফুড এসআই সাজেশন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফুড এসআইয়ের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট। ফুড এসআই পরীক্ষার 2019 সালের যে কোশ্চেন পেপার আমরা দেখেছিলাম, তো সেটাকে অ্যানালিসিস করেও আমরা বুঝেছিলাম যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন এরিয়াগুলো আমাদেরকে কভার করতে হবে। যদিও এখন টাইম কম আছে, কিন্তু যদি তোমার সেটা পড়া হয়নি আর সেটা বাকি আছে, তো এই 7 দিনের মধ্যে কভার করে নিতে পারবে। তো সেটা আমরা একটা পুরো ডিসকাস করেছিলাম। তো তখন আমি বলেছিলাম তোমাদেরকে যে পলিটি নোট আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো পলিটি নোট দেওয়া হয়ে গেছে গ্রুপে, তোমরা সেখান থেকে পিডিএফটা নামিয়ে নেবে। আর সেখানে ওয়ান লাইনার আছে, সেগুলোকে একবার অ্যাটলিস্ট পড়ে নেবে, ঠিক আছে? তো পিডিএফ নোট ছাড়াও দেখলাম যে আমাদের কিছু প্রশ্ন সলভ করতে হবে ফুড এসআইয়ের জন্য। তাই আজকে এই ক্লাসে আমরা 25টা এমসিকিউ করব পলিটি থেকে, যেগুলো একটু ইম্পর্টেন্ট আছে ফুড এসআইয়ের পার্সপেক্টে, ঠিক আছে? তো সেগুলো আমরা এই ক্লাসে দেখে নেব। যারা প্রথমবার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে ফুড এসআইয়ের ক্লাস করছো, তাদেরকে জানিয়ে রাখি যে এর আগে আমরা সমস্ত পিওয়াইকিউ সলভ করেছি, মক টেস্ট করেছি। আর সেই সমস্ত ভিডিও যদি তুমি ফলো করতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনসে লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারো। আর এখনও যারা স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো বলবো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেবো আমরা আমাদের প্রথম প্রশ্ন। পিল কমিটি কিসের সঙ্গে জড়িত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যুক্তরাষ্ট্র কাঠামোর সঙ্গে এটা জড়িত। 1857-এর ক্রান্তির পরে এই পিল কমিটি প্রথম গঠন করা হয়েছিল, যাতে নেক্সট আবার এরকম কোনো মিউটিনি না হয়ে যায় তার জন্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। সংবিধানের কততম ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের কথা উল্লেখ আছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 143। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নর্থ ইস্ট জোনাল কাউন্সিলের সদর দফতর কোথায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুয়াহাটিতে। আমাদের কটা জোনাল কাউন্সিল আছে? তো আমাদের 6টা জোনাল কাউন্সিল আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল আর নর্থ ইস্ট, ঠিক আছে? এই সবকটার আন্ডারেই কিছু কিছু স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। সেটা একটা বড় লিস্ট আছে, তো এখানে আমি কিছু এক্সপ্লেন করব না, আমরা জাস্ট চটচট করে অ্যান্সার্সগুলো দেখে নেব। চেষ্টা করবে যাতে এগুলো তোমার মনে থাকে, ঠিক আছে? যেটুকু মনে রাখার জন্য লজিক দেওয়া দরকার, বা যেটুকু এর পেছনের গল্প তোমাদেরকে বলা দরকার যাতে তোমাদের মনে থাকে, সেইটুকু আমি তোমাকে এই ভিডিওতে শেয়ার করে দেব, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে? তো বর্তমানে অমিত শাহ আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট, স্বরাষ্ট্রমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখব আমরা। এস্টিমেট কমিটি লোকসভার কতজন সদস্য নিয়ে গঠিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 30 জন মেম্বার নিয়ে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় সংবিধানের 10ম তফসিল যেটির সাথে সম্পর্কিত, মানে বলা হচ্ছে যে 10th স্কেডিউল কিসের সঙ্গে সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে সম্পর্কিত, কিংবা অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। এখন সম্পত্তি অধিকারের অবস্থা কী রূপ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এখন এটা আমাদের আইনি অধিকার আছে, আর্টিকেল 300 এর আন্ডারে এটা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। আগে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, ঠিক আছে? সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট? অবভিয়াসলি আমাদের কলকাতা হাইকোর্ট সব থেকে পুরনো, এটা 1862-তে এস্টাবলিশড করা হয়েছিল, 1861 হাইকোর্ট অ্যাক্টের আন্ডারে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কে এম মুন্সি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 10ম পার্টের অংশ হয়েছে? মানে প্রশ্ন বলা হচ্ছে যে একটু আগে আমরা দেখলাম অ্যান্টি ডিফেকশন ল, সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যামেন্ডমেন্ট নাম্বার 52। অপশন এ হয়ে যাবে কারেক্ট। আর এটা কোন বছর করা হয়েছিল যদি জিজ্ঞেস করে, তো তাহলে সেটার উত্তর হয়ে যাবে 1985, 1985, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের সংবিধানে বাণিজ্য স্বাধীনতার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহীত হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে
লেজিসলেটিভ সম্পর্কের কথা বলা হয়েছে, মানে স্টেট অ্যান্ড সেন্ট্রাল রিলেশনের কথা বলা হয়েছে কোন পার্টে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 11, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাতে নেই। বর্তমানে 6টা স্টেট আছে যার কাছে লেজিসলেটিভ কাউন্সিল আছে, ঠিক আছে? সেই 6টা রাজ্যের নাম হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ, ঠিক আছে? এটাকে মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখতে পারো যে আমাদের যদি সাদার্ন ইন্ডিয়া দেখি বা পেনিনসুলার ইন্ডিয়া দেখি, তাহলে সেখানে 3টে স্টেটের কাছে নেই। একটা হচ্ছে কেরালা, একটা হচ্ছে তামিলনাড়ু আর একটা হচ্ছে গোয়া, ঠিক আছে? বাদবাকি যে কটা ওখানে স্টেট আছে সব কটার কাছেই আছে। দেখো তুমি একবার, মহারাষ্ট্রর কাছে আছে, তেলেঙ্গানার কাছে আছে, অন্ধ্রপ্রদেশের কাছে আছে আর কর্ণাটকার কাছে রয়েছে। এছাড়া যদি আমরা আমাদের উত্তরপ্রদেশ আর বিহারের দিকে তাকাই তো এই দুজনের কাছেও কিন্তু আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? খুব সোজা প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 22। আর এটা কোন স্কেডিউলে আছে? তো এটা হয়ে যাবে 8th স্কেডিউলে রয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সংবিধান দিবস হলো, এটা আমরা আগেও হয়তো মক টেস্ট বা এমসিকিউ সলভ করার সময় করেছি, এটার সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর, ঠিক আছে? এই 26শে নভেম্বর কেন আমরা সেলিব্রেট করি? কারণ সেই দিনই পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করেছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের রাজনৈতিক শক্তির মূল উৎস কোনটি? তো মূল উৎস হচ্ছে তুমি, আমি, এই দেশের জনগণ, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 73। 73তম সংবিধান সংশোধন এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কতগুলি স্তর রয়েছে? তো আমাদের এখানে 3 টায়ার সিস্টেম বা 3টি স্তর রয়েছে পঞ্চায়েতি রাজের, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট। সেই 3টি কি কি আছে? একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি আর একটা হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতীয় সংসদে জিরো আওয়ার উদ্ভিদ ঘটেছিল কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1962তে এটা শুরু হয়েছিল। এই জিরো আওয়ার হলো এমন একটা সময় যেখানে সংসদের সদস্যরা আগে থেকে ঘোষণা না করে কোনো গুরুত্বপূর্ণ টপিককে বা বিষয়কে আলোচনা করতে স্টার্ট করে, সেটাকে নিয়ে ডিসকাস করতে স্টার্ট করে, ঠিক আছে? আর এটা যেহেতু 12টার সময় স্টার্ট হয় তার জন্য এটাকে জিরো আওয়ার বলা হয়েছে। ডিজিটাল ঘড়িতে দেখবে 12টা যখন বাজে তখন 00 লেখা থাকে, তো তার জন্য এটাকে জিরো আওয়ার বলা হয়েছে, ঠিক আছে? বেশিরভাগ জিনিসই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা এদিক ওদিক থেকে ধার নিয়েছি, কনসেপ্টগুলোকে আমরা এদিক ওদিক থেকে ধার করে নিয়েছি, কিন্তু এই জিরো আর্টটা ইন্ডিয়ার ইনভেনশন বলতে পারো তুমি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, জাতীয় সংবিধানের কোন তফসিল কনকারেন্ট লিস্ট সম্পর্কিত? দেখো এটা কেমন একটু ঘুরিয়ে দিয়েছে, তুমি যদি ডিটেলে স্কেডিউল পড়ো তাহলেই এটা তুমি জানবে, কিন্তু যদি সেই এক লাইনে মুখস্থ করার মতন স্কেডিউল পড়ো তাহলে তুমি এটা জানতে পারবে না। তাহলে তোমাকে একটু কনসেপ্টটা বুঝতে হবে যে কনকারেন্ট লিস্ট কোন তফসিলের আন্ডারে হতে পারে। কনকারেন্ট লিস্ট মানে কি? এই লিস্টগুলো হচ্ছে 3টে লিস্ট আছে তো আমাদের কাছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। তো এই 3টে লিস্টের মধ্যে বেশ কিছু ডিউটিস মেনশনড আছে, যে ওই পার্টিকুলার ডিউটিস বা ওই পার্টিকুলার ফিল্ডে স্টেট লিস্টের স্টেট সরকার একমাত্র আইন বানাতে পারবে, আর সেন্ট্রাল লিস্টে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট আইন বানাতে পারবে, আর কনকারেন্ট লিস্টে দুজনেই কিন্তু মিলে আইন বানাতে পারবে। কিন্তু যদি একই সাবজেক্টের উপরে স্টেট আর সেন্টার আইন বানিয়ে ফেলে তাহলে কিন্তু স্টেটেরটা আর মান্য থাকবে না, তখন আমরা সেন্ট্রালেরটাই ফলো করব। তো এখানে বলা হয়েছে কনকারেন্ট লিস্ট কোন তফসিলের আন্ডারে পড়ে। তো তুমি বুঝতে পারলে আমি একটু আগে যা ডিসকাস করলাম যে এখানে ক্ষমতা বা পাওয়ারকে ডিভাইড করছে দুজনের মাঝখানে, রাইট? তো পাওয়ার ডিভিশন কোন স্কেডিউলে বলা আছে? পাওয়ার ডিভিশন স্কেডিউলড 7-এ বলা আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7ম তফসিলে কনকারেন্ট লিস্টের সম্পর্কে বলা আছে, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন? খুব সোজা প্রশ্ন, আর এর উত্তর যদি কেউ
আন্দাজেও করে আসতে পারো, তাও এটা ঠিক হবে। সেটা হচ্ছে অপশন এ, যতবার সম্ভব ততবার হতে পারে, কোথাও কোনো মানা নেই, নিষিদ্ধ নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকারী হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 86। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে, এটাকে ইংলিশে শর্ট ফর্মে কোপরাও বলে, COPRA, এটা 1986-তে হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় সংবিধানে আইনের শাসনের মানে রুল অফ ল ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অশোক মেহতা কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো অশোক মেহতা কমিটি পঞ্চায়েত রাজের সঙ্গে সম্পর্কিত। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা উত্তর তোমরা সবাই জানো আশা করি। এখানে একটা জিনিস আছে, আমি বলে দিই একটু, যে অশোক মেহতা কমিটি বলেছিল যে পঞ্চায়েত রাজ, আমরা একটু আগে যে দেখলাম যে স্তরীয় আছে, তো অশোক মেহতা কমিটি বলেছিল এটাকে 2 স্তরীয় হতে হবে। মাঝখানে সে পঞ্চায়েত সমিতিটাকে সরিয়ে দিয়েছিল। আর একদম প্রথমে যে পঞ্চায়েত রাজকে এনেছিল দেশের জন্য, বলবন্ত রায় মেহতা কমিটি, সে বলেছিল এটা 3 স্তরীয় হতে হবে। আর ফাইনালি এখন 3 স্তরীয়ই আছে, এটা 3 টায়ার সিস্টেম আছে। ঠিক আছে, অনেক সময় এটাও জিজ্ঞেস করে নেয় যে কে 2 টায়ার সিস্টেম বলেছিল আর কে 3 টায়ার সিস্টেম বলেছিল, তার জন্যই তোমাকে একটু এই জিনিসটা ভেঙে বলা হলো। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কে রাজ্যসভা ভেঙে দিতে সক্ষম? তো রাজ্যসভা কেউ ভাঙতে পারে না। লোকসভা ভঙ্গ হয় কিন্তু রাজ্যসভা কখনোই ভঙ্গ হয় না। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে এর কোনোটি নয়। ঠিক আছে, আজকে এই 25 নম্বরটাই লাস্ট কোশ্চেন ছিল। পলিটি থেকে খুব বেশি প্রশ্ন তো আসেনি, দেখেছিলে তোমরা 7টা প্রশ্ন এসেছিল 2019-এ। তো তার জন্যেই আমি একটা 100 প্লাসই আছে, ওখানে পয়েন্টস আছে 100 প্লাস। PDF আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে গ্রুপে, যেমন আমি বললাম এই ভিডিও শুরুতেই। তো সেটা তোমরা দেখে নেবে, সেটা পড়ে নেবে। তো আশা করছি তার বাইরে হয়তো প্রশ্ন দেবে না ফুড এসআই। আর যেগুলো একটু অড কোশ্চেন্স ছিল সেগুলো আমি আজকে তোমাকে একটু প্র্যাকটিস করিয়ে দিলাম। ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তো আর চিন্তা ভাবনা করো না, এবার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস আর নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। কোনো সাজেশন, কোনো রিকোয়ারমেন্ট বা তোমাদের মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার রেসপন্স করব। আর তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।